দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ায় চাঞ্চল্য, জড়িতদের শাস্তি দিতে আশ্বাস উপদেষ্টার। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা, বিএনপির জনবিরুদ্ধে কাজ না করতে আহ্বান। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের আজহারের আপিল শুনানি শেষ, রায় 27 মে। পাকিস্তানে হামলায় ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে ভারত, অনলাইনে ভুয়া তথ্যের বন্যা। এবারে পুরো আয়োজন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে চলে যাওয়ার পর টনক নড়ল প্রশাসনের। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি তদন্ত কমিটিও। এই ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেন, ওই ঘটনায় জড়িতদের শাস্তি দিতে না পারলে ছেড়ে দেবেন পদ। হঠাৎ আলোচনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিন্তু কেন? চলে যাই একটু ফ্ল্যাশব্যাকে। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের 5 আগস্ট। এরপর আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় গত 14 জানুয়ারি। মামলায় তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের নাম রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের 9 মাস পর বুধবার রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। এর আগে তিনি বিমানবন্দরে যান রাত 11টার দিকে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে চড়ে বসেন বিমানে। দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হয়নি। ঘটনা জানাজানি হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাঁকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি এ নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নের তীর ছোটে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সামনে তিনি জানান, আব্দুল হামিদের দেশ ত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে নিজেই পদত্যাগ করবেন। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার, এটার বিপক্ষে শাস্তি দেওয়া, তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। আব্দুল হামিদের সঙ্গে তার শ্যালক নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদও দেশ ছাড়েন। পরিবারের দাবি, চিকিৎসকদের পরামর্শই তিনি বিদেশে গেছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন। প্রতিদিনই নতুন নতুন সংস্কারের লিস্ট তৈরি করায় পরিস্থিতি জটিল হচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। 2024 সালে 2 মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী। বিশিষ্ট এই আইনজ্ঞের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান, যেখানে মোহাম্মদ আলীর দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। শুরুতেই সাবেক এই অ্যাটর্নি জেনারেলকে নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য। প্রধান অতিথির বক্তব্যে সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। কথা বলেন মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর নিয়েও। জানান, ভিন্ন দেশের সাথে কিছু করতে হলে জনগণ আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে, না হয় কেউ তা মেনে নেবে না। সেই করিডোর দেবেন, কারোর সাথে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে,
যে আরাকান আর্মি কোনো গভর্নমেন্টই নেই, কোনো এন্টিটি নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন। নতুন বাংলাদেশ তৈরি করতে কোথাও যেন ভুল না হয় বা গণতন্ত্র যেন ভুল লুণ্ঠিত না হয়, সেজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার পরবর্তী তারিখ 13 মে নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ের কিছু অংশ পড়ার পর বাকি অংশের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। জজ আদালতের দেয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের আপিলের উপর শুনানি শেষ হয় গত 18 এপ্রিল। 2001 সালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বৈশাখ বরণ অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়। পরে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার দায়রা জজ আদালত। হাফেজ মাওলানা ইয়াহিয়া আর মাওলানা আব্দুল রৌফ, এই 2 জন মারা গেছেন জেলখানায়। পুরো যেটা আমরা সংবাদ পেয়েছি, কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ নিতে চাই, খবর নিতে চাই, তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবার আমরা যে শুনানি করেছি, যে আর্গুমেন্ট করেছি, এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশন হলো, প্রত্যাশা হলো যে আদালত সবাইকেই, আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস প্রদান। 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 27 মে আদেশ দেবে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 3 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামাতের নেতা। আইন তৈরি, ট্রাইব্যুনাল প্রস্তুত, এগুলো সব ব্যাপারেই ওনারা প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা এটিএম আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এই আইন সংসদে পাশ করা, দুটির উদ্দেশ্যই ছিল সৎ। আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যা রায় হবে, এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। ঘটনার 5 বছর পর 10 লাখ টাকার এফডিআর পেয়েছে ওয়ার্কশপে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু নাইম। যদিও হাইকোর্টের আদেশ ছিল 30 লাখ টাকার এফডিআর দেয়ার। বৃহস্পতিবার এফডিআর পাওয়ার পর কারখানা মালিককে 13 মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। তার দুরন্ত শৈশব অনেক আগেই হয়েছে মলিন। হাতে ধরা হয়নি ক্রিকেট ব্যাট অথবা ফুটবল। সেই সময়টা ধরে সে ঘুরেছে আদালত চত্বরে হাত হারানোর ক্ষতিপূরণ পেতে। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু নাইম হাসান নাহিদের কথা। 2020 সালে করোনা মহামারীর সময় অভাবের সংসারে বাবা মাকে সহায়তা করতে কিশোরগঞ্জের ভৈরবে নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ নেয়। সেখানে মেশিন দুর্ঘটনায় নাইমের ডান হাত কেটে ফেলতে হয়। তোর বেতন ধরে না, এখন তোর বেতন ধরছে, এখন তোর সব কাজ করতেই হবে। পরে বলছি যে না, আমার আব্বা আমার এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। পরে আমার নাকে মুখে চরথাপো মারে। পরে বলছি যে না, আমার আব্বা আমার এই কাজে দেয় নাই, আমি কাজ করব না। তখন জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়ে যখন কাজ করি, তখন আমার হাতটা কেটে যায়। ক্ষতিপূরণ পেতে গত 5 বছর আদালতে ঘুরেছেন নাইম। হাইকোর্ট 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিট দেওয়ার নির্দেশ দিলেও বৃহস্পতিবার 10 লাখ টাকার পে অর্ডার দিয়েছেন নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ইয়াকুব। 13 মে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে কন্টেম্পট কোর্টে সে আইনজীবীর মাধ্যমে
10 লক্ষ টাকার এফডিআর আমার হাতে হস্তান্তর করেছে। কোর্ট তখন বলেছে যে বাকি টাকা, আমরা বলেছি বাকি টাকা না দিলে, কারণ হাইকোর্টের আদেশ ছিল 2টা এফডিআরে হবে 15 লাখ, এবং সেটা সে এখন তুলতে পারবে না, তার গার্ডিয়ান তুলতে পারবে না। এই টাকার কাস্টোডিয়ান হবে এফডিআর, সে 18 বছর হলে তখন এটা যাবে। তখন কোর্ট বলেছে 13 তারিখে আবার আসতে, সশরীরে হাজির হতে। আমাকে কোর্ট বলেছে যে এই 10 লাখ টাকা আপনি আপাতত আপনি রাখেন, আমরা 13 তারিখে আমরা নেসেসারি আদেশ দিব, আমরা দেখব। 2024 সালের জানুয়ারি মাসে শিশু নাইমকে 15 লাখ টাকা করে 30 লাখ টাকার 2টি ফিক্সড ডিপোজিট ও প্রতি মাসে পড়াশোনা বাবদ 7,000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সর্বাত্মক যুদ্ধে না জড়ালেও থেমে নেই ভারত পাকিস্তান সংঘাত। ভারতের পাঠানো অন্তত 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের আইএসপিআর। ড্রোনগুলোর সব কয়টি ইসরায়েলের তৈরি। বিপরীতে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ভারতের সামরিক বাহিনীও। এছাড়া বুধবার রাতে পাকিস্তানি গোলার আঘাতে দীনেশ কুমার নামের এক ভারতীয় সেনা নিহত হয়। বর্তমান সময়ে যে কোনো যুদ্ধ সংঘাতে ড্রোন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। এবার ইসরায়েলের তৈরি এই ড্রোনটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করল ভারত। ব্যস্ততম করাচি ও লাহোর সহ বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার নজরদারির সময় এসব ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা পাকিস্তান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে এসবের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। দুই দেশের মধ্যে উদ্ধত পরিস্থিতিতে ভারতের সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্র সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন, জেপি নাড্ডা সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি.আর. বালু সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। বৈঠকে বিরোধী দলগুলো অপারেশন সিন্দুরকে যথাযথ পদক্ষেপ হিসেবে সমর্থন জানায়। চিরবৈরী দুই দেশের মধ্যে যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, ঠিক তখনই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। পাকিস্তানের এনএসএ ও আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিফ মল্লিকের সঙ্গে ভারতের এনএসআই অজিত ডোভালের কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে সহায়তার প্রস্তাবও দেন তিনি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ভারত পাকিস্তানের মধ্যে একদিকে চলছে সমরাস্ত্রের বিস্ফোরণ, অন্যদিকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্যের বন্যা বইছে, যেখানে দুই দেশেরই লক্ষ্য নিজেদের পক্ষে জনমত তৈরি করা। ভারত পাকিস্তানের মধ্যে এখন সংঘাত চলছে, তবে এর মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হয়ে গেছে, তা হচ্ছে তথ্যযুদ্ধ। প্রতিযোগিতামূলক সংবাদ ব্রিফিং, ভিন্ন ভিন্ন দাবি এবং পরস্পর বিরোধী বর্ণনাই এখানে মূল উপজীব্য। ভারতের হামলার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি আসতে শুরু করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উভয় দেশই চায় নিজেদের পক্ষে জনমত গড়তে। এখানে উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তানের দাবি তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ভারত এখনো এ দাবির আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে ভারতীয় গণমাধ্যম জানায় 3টি যুদ্ধ বিমান ভারত শাসিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে, কিন্তু সেগুলো ভারতীয় না পাকিস্তানি তারা সেটিও নিশ্চিত করতে পারেনি। আবার পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখার একটি সামরিক পোস্টে সাদা পতাকা উড়িয়েছেন, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যেহেতু দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ চলছে না, তাই নয়াদিল্লি আত্মসমর্পণের প্রয়োজনীয়তা অনুভব করবে কেন সেটা পরিষ্কার নয়। অনলাইনে ভুয়া তথ্যের মিছিলে আবার অনেক মিথ্যা তথ্যের ভিডিওতে লাখ লাখ ভিউ হচ্ছে। বিবিসি ভেরিফাই ইতিমধ্যেই কয়েকটি নাটকীয় ভিডিওর সত্যতা যাচাই করেছে। একটি ভিডিওতে দাবি করা হয় এটি ভারতীয় সেনাঘাঁটির ওপর পাকিস্তানের হামলার দৃশ্য। আরেকটিতে বলা হয় ভারতীয় একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, কিন্তু আসলে সেটি 2020 সালে লেবাননের বৈরুত বন্দরের বিস্ফোরণের ভিডিও।
সবচেয়ে ভাইরাল ভিডিওগুলোর একটি মাত্র কয়েক ঘন্টায় 30 লাখেরও বেশি ভিউ পেয়েছে। সেখানে দাবি করা হয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার দৃশ্য। তবে গুগলে সেই ভিডিওর স্ক্রিন গ্র্যাব খুঁজে দেখা যায় এটি ছিল 13 অক্টোবর 2023-এ গাজায় ইসরায়েলি হামলার ভিডিও। বিশেষজ্ঞরা বলেছেন উত্তেজনা বা নাটকীয় ঘটনার মুহূর্তে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অনেক বেশি ঘটে, যা জনমনে অবিশ্বাস ও বিদ্বেষ তৈরি করে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। রোমিং গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। এবারে গ্রামীণ ফোন হজ প্রসঙ্গ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এক সিমেই পুরো হজ যাত্রা, কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী। বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ রোমিং প্যাকেজ চালু করেছে গ্রামীণ ফোন। এই রোমিং প্যাকে হজযাত্রীরা অল্প খরচেই সৌদি আরব থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চলতি বছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরাও। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭,১০০ জন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি ৮১,১০০ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন প্রায় ৩০,০০০ বাংলাদেশি। পূর্ববর্তী বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় কিছু অভিযোগ উঠলেও এবছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। এখান থেকে মক্কা যাওয়ার পথে যে সমস্ত সার্বিক ব্যবস্থাপনা আগের থেকে তুলনামূলক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর আমার জীবনে এটা প্রথম, এবং আমি আশা করি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের হজ যে মাবরুর আমরা পালন করতে পারি। নতুন আল্লাহর ঘরে যাচ্ছি, এটা একটা আবেগ কাজ করতেছে। হজে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্ব সহ নানা জটিলতায় পড়তে হয় মুসল্লিদের। এই জটিলতা নিরসনে হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণ ফোন। সিমের ব্যালেন্স ব্যবহার করে হজযাত্রীরা এই রোমিং সুবিধা নিতে পারবেন। এই হজযাত্রা যাতে অব্যাহতভাবে চলে এবং হজযাত্রায় যাতে কোনো হজযাত্রীর কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আমরা এজেন্সির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি, যে যাদের যেখানে যে ধরনের একটু অসুবিধা রয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যক্তিগত ইন্টারভেনশনের মাধ্যমে যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। গ্রামীণ ফোনের রোমিং সেবা সৌদি মোবাইল অপারেটরগুলোর তুলনায় সাশ্রয়ী। এই সেবায় হজযাত্রীরা সৌদি আরবে সিম ক্রয় ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত সিমের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই 1 থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন বাংলাদেশের হজযাত্রীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রোমিং গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। গত এক বছরে অন্তত ৫৫,০০০ বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়ে গেছেন। আর এক মাসের ব্যবধানে বাজারে মোট মূলধনের পরিমাণ কমেছে প্রায় ২১,৫০০ কোটি টাকা। ক্রমাগত দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। এ অবস্থায় বিভিন্ন ধরনের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বাজারের সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। দেশের পুঁজিবাজারের টানা শেয়ারের দরপতনে ক্ষতির মুখে পড়ছেন বিনিয়োগকারীরা। ফলে ক্রমেই বাজারের প্রতি তাদের আগ্রহ কমছে। সিডিবিএল এর হিসাবে বর্তমানে মোট বিনিয়োগকারীর সংখ্যা ১৬,৮৯,৩৯৬ জন, অথচ গত বছরের এই সময় বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৭,৪৪,৭৫৭ জন। এক বছরের ব্যবধানে বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ৫৫,০০০-এর মতো। এছাড়া গত এক মাসে বাজার মূলধন কমেছে ২১,৪৭২ কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে ৫০০ কোটি টাকার নিচে। আমরা একেবারে নিঃস্বের শেষ প্রান্তে। মার্কেট তো অনেক খারাপ, এটা বলবো কি। এ অবস্থায় বাজার টিকিয়ে রাখার স্বার্থে নতুন শেয়ারের যোগান বাড়ানোর পাশাপাশি পুঁজিবাজার সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। ব্রোকাররা ব্রোকারদের মতো চলছে, ডিলার একভাবে চলছে, মার্চেন্ট ব্যাংকরা তাদের মতো চলছে, অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের মতো চলছে। ইস্যু ম্যানেজারের তো কোনো কর্মকাণ্ডই নেই, আইপিও নেই, আইপিওর সম্ভাবনাও সামনে নেই। এই এতগুলো মানে বিশৃঙ্খল পরিস্থিতিতে
বাজারকে সামনে নেওয়া তো মুশকিল। আমাদের বাজারটা খুব সংকুচিত, খুব লিমিটেড নাম্বার অফ গুড স্টকস, নাম্বার 1। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ভালো কোম্পানি আমরা আনতে পারছি না। শেয়ার বাজারের উন্নয়নে গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা বলছেন, মার্জিন ঋণের সংস্কার সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করছেন তারা। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করে বাজারে বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই জায়গায় একটা চেঞ্জ আছে, 25%, মানে আপনার 25 টাকা ইকুইটি আসার পরে ফোর্স সেলের ব্যাপার যদি থাকে কোনো জায়গা থেকে ইন্টারফেয়ার করা যাবে না। কেন? কারণ ইনভেস্টরকে 25 টাকা ফেরত দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বাজারে বিনিয়োগকারীদের দেখে শুনে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। আহত হন আরও 3 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে আসছিল। নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা বিকল হয়ে যায়। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা আরোহীদের চাপা দেয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী প্রাণ হারান। আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 4 জন। এদিকে বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ 3 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় 5 জন আহত হন। আসছে বাজেটে নারীদের উন্নয়নে বরাদ্দ কমছে না। বৃহস্পতিবার মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া শিগগিরই কার্যকর হতে যাওয়া সাইবার সিকিউরিটি আইনে সাইবার বুলিং এবং যৌন হয়রানির মতো বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। অন্য বক্তারা বলেন, নারীরা ঘরে বাইরে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। তাই তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞান বৃদ্ধি করে তাদের কর্মক্ষেত্রে সম্পৃক্ততা বাড়াতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ এবং নারী পুরুষের সমতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আলোচকরা। খেলার খবর। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। IPL-এ 11 মে নির্ধারিত পাঞ্জাব মুম্বাই ম্যাচটি ধর্মশালার পরিবর্তে গুজরাটের আহমেদাবাদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের PSL-এর ভেন্যুতে ড্রোন হামলায় স্থগিত করা হয়েছে পেশোয়ার ও করাচির আজকের ম্যাচটি। পেশোয়ার দলে আছেন বাংলাদেশের নাহিদ রানা। PSL-এ অপর বাংলাদেশি হিসেবে রয়েছেন রিশাদ হোসেন। এই দুজনকেই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ায় চাঞ্চল্য, জড়িতদের শাস্তি দিতে আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা, বিএনপির জনবিরুদ্ধে কাজ না করতে আহ্বান। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের আজহারের আপিল শুনানি শেষ, রায় 27 মে। পাকিস্তানে হামলায় ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে ভারত, অনলাইনে ভুয়া তথ্যের বন্যা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।